এসআইআর আতঙ্কে আত্মহত্যা তোপ মমতার। এক্স পোস্টে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা। স্বরাষ্ট্রমন্ত্রী কি দায় নেবেন? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার প্রদীপ করের মৃত্যু উল্লেখ করে তোপ। এক্স হ্যান্ডেলে পোস্টে ইলামবাজারের ক্ষিতীশ মজুমদারের মৃত্যুর প্রসঙ্গও এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি এর জবাব দেবেন? পরিবার পরিজন নিয়ে নিজেদেরই ভিটে থেকে উচ্ছেদ করা হতে পারে, এই আতঙ্ক যাদের মনে ঘিরে বসেছে, এই ভয়ে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির 95 বছরের ক্ষিতীশ মজুমদার জীবন শেষ করে দিলেন, যিনি তার মেয়ের সঙ্গে বীরভূমের ইলামবাজারে থাকতেন। এই রাজনৈতিকভাবে প্ররোচিত মর্মান্তিক ঘটনার জবাব কে দেবে? স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব নেবেন? প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী কি জবাব দেবেন? যখন এক্স হ্যান্ডেলে আজ পোস্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? বাংলা এসআইআর বিরোধিতা তৃণমূলের, চড়াসুর অমিত শাহ। গতকাল অমিত শাহ বললেন বিরোধীরা ত্রুটিমুক্ত তালিকা চায় না। নেটওয়ার্ক 18-এর কনক্লেভে তোপ অমিত শাহ। कितने सारे लोगों की मृत्यु होती है, कितने सारे नए मतदाता आते हैं, कितने सारे लोगों के एड्रेस बदलते हैं, ढेर सारे घुसपैठिए घुसे। तो मतदाता सूची का शुद्धिकरण होना ये बहुत जरूरी होता है, पर मैं नहीं समझता इसमें सहयोग करने की जगह विपक्ष क्यों इसका विरोध कर रहा है। उनको दूषित मतदाता सूची ही चाहिए जिसके आधार पर वो असली जनादेश को छिपा सके, इसलिए वो इसका विरोध करते हैं। वरना सबने सहयोग करना चाहिए। हर बूथ में हर पार्टी को अपना एजेंट बनाने की छुट्टी दी है चुनाव आयोग ने। हर स्तर पर सुनवाई की प्रोविजन रखा है। सुप्रीम कोर्ट तक गए, सुप्रीम कोर्ट ने भी इसको अप्रूव करा। अब क्या आपत्ति है? मैं तो समझ नहीं सकता। केवल घुसपैठियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एसआईआर का विरोध कर रही है। भारतीय जनता पार्टी एसआईआर की एक्सरसाइज के साथ, एनडीए एसआईआर की एक्सरसाइज के साथ एक मुश्त होकर चुनाव आयोग के समर्थन में। এসআইআর এর নামে চুপি চুপি কারচুপি। কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল। 2002-এ ভোটার লিস্টের নাম থাকলেও এখন উধাও। পোর্টালে আপলোড করা তালিকায় নাম বাদ। হাজার হাজার বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ। আপলোডে কারসাজির অভিযোগ তৃণমূলের। এসআইআর এর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। 2002-এর ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। এইবার দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, যার হার্ড কপি অনেকের কাছেই আছে, যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে, তো সেখানে নাম আছে, অথচ এই 2002-এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি। এসআইআর ব্যাহত করতে ভিত্তিহীন অভিযোগ তৃণমূলের, কুণালকে পাল্টা দেবজিৎ সরকারের। যদি এরকম কোথাও হয়ে থাকে যে 2002-তে বৈধ ভোটার ছিলেন, তার নাম এই মুহূর্তে অনলাইনে যে ভোটার লিস্ট এসেছে 2002-তে, সেই লিস্টে তার নাম নেই, তার উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ভারতীয় জনতা পার্টি এর কোনো উত্তর দেবেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে এই সব মন গড়া কথা কিংবা খাতা অর্থসত্য এইসবকে সামনে রেখে যে চিৎকার চেঁচামেচি করছে, তাতে এসআইআর এর প্রক্রিয়াকে ব্যাহত করছেন। সাংবিধানিক সমস্ত ব্যবস্থাকে ওনারা সরাসরি চ্যালেঞ্জ করছে এবং ওনারা এইটা করে এসআইআর এর মান্যতা বা গ্রহণযোগ্য
যোগ্যতা সম্বন্ধে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন জনমানুষে। এসআইআর এর নামে ভোটারদের নাম্বার বিজেপি অফিসে বসে এই চক্রান্তের অভিযোগ, কারচুপির তদন্তের দাবি তৃণমূলের। মন গড়া কথা বলার সীমা থাকা উচিত, ত্রুটি থাকলে শোধরানোর দায় কমিশনের, বিজেপির কোনো ভূমিকা নেই। কুণালের অভিযোগ শুনে খণ্ডন দেবজিৎ সরকারের। এই যে এরা বলছে, এরা জানে এই চক্রান্তটা, এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে, এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে। না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর এর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে? তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নামের মধ্যে হিন্দু রয়েছে, অনেক মুসলিম রয়েছেন, অন্য ধর্ম রয়েছেন। এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুক ধর্মের বিপদ নয়, এটা সকলের বিপদ। দেখুন, বিজেপি পার্টি অফিসে বসে এটা হচ্ছে, এটা কেন বলছেন? মানে এ তো কোনো অদ্ভুত কথাবার্তা। মন গড়ার কথা বলার একটা সীমা থাকা উচিত। বিজেপি পার্টি অফিসে বসে হচ্ছে, তৃণমূল পার্টি অফিসে বসে হচ্ছে, কিংবা অন্য কোনো পার্টি অফিসে বসে হচ্ছে, বা রাস্তার চায়ের দোকানে বসে হচ্ছে, এইসব কথা বলার মানে কি? যদি কিছু ত্রুটি হয়ে থাকে সেই ত্রুটি কমিশনের অফিসে বসে হয়েছে, কিংবা যারা কমিশনকে ইনপুট দিয়েছেন তাদের তরফ থেকে হয়েছে, সেটা কমিশন দেখবেন। দুর্গাপুরের যে ঘটনা, গণধর্ষণ মামলা, আর সেখানে 20 দিনেই চার্জশিট। বন্ধুই ধর্ষক, দুর্গাপুরে গণধর্ষণ মামলায় 20 দিনে চার্জশিট। নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা, কোন কোন ধারা যুক্ত হয়েছে আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে অর্পণ, রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দুর্গাপুরে গণধর্ষণ মামলায় 20 দিনে চার্জশিট, কি রয়েছে? দেখো, একেবারেই কিন্তু দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে যে পড়ুয়াকে ধর্ষণের মামলা হয়েছিল, সেই মামলায় কিন্তু 20 দিন পর দুর্গাপুর মহকুমা আদালতে আজ চার্জশিট জমা পড়ল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। এবং এই 20 দিনের মাথায় যে চার্জশিটে যে উল্লেখ রয়েছে, অর্থাৎ নির্যাতিতার যে সহপাঠী ওয়াসেফ আলী, তার বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা রয়েছে, এবং বাকি যে 5 জন রয়েছে, অপু বাউরি, শেখ নাসিরুদ্দিন, শেখ ফিরদৌস শেখ, এই 3 জনের বিরুদ্ধে মূলত গণধর্ষণ, তোলাবাজি, ডাকাতি এই সমস্ত মামলা রয়েছে। পাশাপাশি শেখ রিয়াজউদ্দিন ও শেখ শফিক শেখের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি এবং শ্লীলতাহানির মামলা রয়েছে। অর্থাৎ যে 3 জনের নাম আমি আগেই বললাম, অপু বাউরি, শেখ নাসিরুদ্দিন ও শেখ ফিরদৌস শেখ, এদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা, এবং তার যে সহপাঠী বন্ধু অর্থাৎ ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। এবং বাকি যে 2 জন, তাদের বিরুদ্ধে কিন্তু শ্লীলতাহানি, ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে। এই গোটা ঘটনার কিন্তু মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আশাবাদী রয়েছেন সরকারি আইনজীবী যিনি রয়েছেন বিভাস চট্টোপাধ্যায়। তিনি জানান খুব দ্রুত এই প্রক্রিয়া মামলার নিষ্পত্তি হবে। 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে, খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে, আশাবাদী স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়। আপনারা জানেন যে 10 তারিখের ইনসিডেন্ট, আজকে আমাদের চার্জশিট জমা পড়ে গেল 30 তারিখের মধ্যে, অর্থাৎ 20 দিনের মধ্যে। আমাদের এই কেসে যে সেকশনে চার্জশিট জমা পড়লো সেটা হলো সেকশন 70 সাবসেকশন 1, মানে গ্যাং রেপ, সেকশন 74, 76, 78, 75, 79, অর্থাৎ আউটরেজ টু দ্য মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উমেনের যে কটা সেকশন রয়েছে সেগুলো সব। এর সাথে আমাদের এক্সটর্শন, ডাকাতি, একে রেস্ট্রেন করে ক্রাইম করা, এইরকম আমাদের বিভিন্ন সেকশনে চার্জশিট জমা পড়েছে। আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টডি ট্রায়াল হয়, মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয়। নির্যাতিত সহপাঠী তাকে কি সেকশন দেওয়া হয়েছে? তাকে রেপের কেসে তার এগেন্সে সেকশন আমাদের 64 সাবসেকশন 1 এসছে, যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি। এবার ট্রায়াল হোক, এগুলো সব প্রাইমা ফেসি। নজর রাখবো এবার পার্ক স্ট্রিটের যে ঘটনা, হোটেলে খুন, আর সেই খুনের ঘটনায় খুন করে বক্স খাটে দেহ উদ্ধার হয়েছিল, জালে 2 জন। পার্ক স্ট্রিটের হোটেলে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। নিহত রাহুল লালের 2 সঙ্গী গ্রেপ্তার, কোথা থেকে কিভাবে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রৌনক, রয়েছে আমার সঙ্গে। রৌনক, কিভাবে জালে এলো এই নিহত রাহুল লালের 2 সঙ্গী?
দেখো অক্টোবর মাসের 22 তারিখে পার্ক স্ট্রিটের এই রাহুল লালকে একটি হোটেলে খুন করা হয়। তারপরই 23 তারিখে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চম্পট দেয় এই অভিযুক্ত সন্তোষ বেহরা এবং শক্তিকান্ত বেহরা। গতকালই তাদের উড়িষ্যা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। মূলত মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাদেরকে জালে আনে কলকাতা পুলিশ। যে বিষয়টি জানা যাচ্ছে রাহুল লালকে কেন খুন করা হলো, অর্থাৎ মার্ডারের মোটিভ কি ছিল, জানা যাচ্ছে কলকাতা ঘোরানোর উদ্দেশ্যেই এই রাহুল লাল এবং এই দুই অভিযুক্তের সঙ্গে প্রাথমিকভাবে পরিচয় হয় এবং তারপর নাকি এই হোটেলে নিয়ে গিয়ে মদ্যপান করে তিনজনই এবং রাহুল লাল নাকি লুটপাট করার উদ্দেশ্যে ছুরি বার করে এই দুজন অভিযুক্তকে ভয় দেখাচ্ছিল। তৎক্ষণাৎই তাদের মধ্যে যে শক্তিনাথ বেহরা তিনি গামছা মুখে চাপা দিয়ে রাহুল লালের মৃত্যু নিশ্চিত করে। তারপরে এই যে বক্স বেড রয়েছে সেই বক্স বেডের ভেতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে উড়িষ্যাতে চলে যায়। তারপরেই তৎক্ষণাৎ এই তদন্তভার নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গতকালকেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আজই আদালতে পেশ করা হচ্ছে। বেশ, অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাকিউজড যে ভিকটিম আছে ওনাদেরকে একটা নাইফ বের করে থ্রেট করে ওই থ্রেটের অবস্থায় ওনাদের মধ্যে ক্ল্যাশ হয়, ধাক্কামুক্কি হয়। ধাক্কামুক্কিতে পরে অ্যাকিউজড আছে শক্তিকান্ত বেহরা, উনি একটা গামছা দিয়ে অ্যাকিউজডকে ওভারপাওয়ার করার চেষ্টা করেন, ওটাতেই ইঞ্জুরি হয় আর পরে আনকসিয়াস হয়ে যায়। ওরা আনকসিয়াস হওয়ার পরে বডিটা বেড বক্সে রেখে যে দোনো অ্যাকিউজড ওখান থেকে চেক আউট করেন। 23rd মর্নিং ওনারা ট্রেন ধরেন কটকে চলে যান। তারপরে ডিডির হোমিসাইড শাখার অফিসার আর এখানকার টিম ওড়িশা যায় আর ওড়িশা থেকে দুইজন অ্যাকিউজডকে অ্যাপ্রিহেন্ড করে ডিউরিং ইন্টারোগেশন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়, ভয় দেখিয়ে লুটপাট করা হয়। এটাই মোটিভ এখন অবধি পাওয়া গেছে আর ফার্দার ইনভেস্টিগেশন আমাদের কন্টিনিউ আছে।